আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা যারা কৃষি উচ্চ ভর্তি পরীক্ষা দিবা তোমাদের জন্য কিন্তু সাজেশন ক্লাসগুলো চলে আসবে একে একে। তো আজকে আমরা সাজেশন ক্লাস 1 এইটা নিয়ে আলোচনা করব। এখানে পদার্থবিজ্ঞানের বেশ কিছু চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে এবং যেই টাইপগুলো আমি তোমাদের দেখাই দিব এবং যেই টাইপের ওই টাইপের টাইপগুলোর পাশাপাশি কিন্তু আমি কনসেপ্টটাও তোমাদের দেখাই দেবো, সূত্রগুলোও দেখাই দেবো, ঠিক আছে, কোন টাইপের প্রশ্নগুলো আসতে পারে। তো এইগুলা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এইগুলা থেকে তুমি প্রশ্ন অবশ্যই পাবা, কিন্তু দুই একটা প্রশ্ন এর বাইরে আসতে পারে, যার কারণে তোমাকে অন্যান্য যে টপিকগুলো সেগুলো কিন্তু পড়তে হবে, অর্থাৎ বাদ দেওয়া যাবে না কোনো কিছু। এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টাইপ। এর বাইরেও তোমাকে যেগুলো আছে সেগুলো অবশ্যই দেখে যাইবা। শুধুমাত্র এগুলো দেখে গেলে যে বাকি যে 2-3টা প্রশ্ন আসবে এগুলো কিন্তু পারবা না। তো অবশ্যই এইখানে যে সাজেশন ক্লাসে দেবো এই সাজেশন থেকে তুমি 5 থেকে 6টা প্রশ্ন কিন্তু অলরেডি কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো অবশ্যই আমি বাকি চ্যাপ্টারগুলো দিব কি দিব না এটা তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করছে। যদি আমি 100 রিয়াক্ট পাই, অর্থাৎ 100টা লাইক আমাদের এই ভিডিওটা আসে, তাহলে অবশ্যই আমরা পরবর্তী যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো কিন্তু ইনশাআল্লাহ দিয়ে দিব। তো তোমাদের উপর ডিপেন্ড করছে যে বাকি চ্যাপ্টারগুলো আমি দিব কি দিব না। তো ঠিক আছে, ক্লাসটা দেখো, যদি ভালো লাগে থাকে অবশ্যই রিয়াক্ট দিয়ে যাবে, কমেন্ট করে যাবে ইনশাআল্লাহ। তো চলো আমরা দেখে শুরু করি। তো প্রথমে আমরা ভেক্টর নিয়ে আলোচনা করা হবে। দেখো, ভেক্টরের যেই টাইপগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং যেখান থেকে বেশিগুলো প্রশ্ন আসছে এবং আগামীতে আসার সম্ভাবনা রয়েছে সেগুলো কিন্তু আমরা এখানে রেখে রাখছি। দেখো, বিভিন্ন শর্ত সাপেক্ষে লব্ধি নির্ণয়, তোমাকে এখানে বিভিন্ন ধরনের শর্ত দিয়ে দেবে, বুঝছো? বিভিন্ন ধরনের শর্ত তোমাকে দিয়ে দিবে। তো ওই শর্ত সাপেক্ষে তোমাকে লব্ধিগুলো বের করতে হবে। তোমাকে বলে দিবে যে একটা ভেক্টর এ, একটা ভেক্টর পি ভেক্টর এ, একটা পি ভেক্টর, দুইটা ভেক্টর কি পরস্পর লম্ব, তাই না? লম্ব হলে কি 90 ডিগ্রি, লম্ব ডিগ্রি হলে লব্ধির সূত্র কি আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, তাই না? আর ইকুয়াল টু পি স্কয়ার। এই লম্ব হওয়ার সাথে থেকে কিন্তু বেশিরভাগ প্রশ্ন আসে। আবার তোমাকে বলে দিবে যে বাতাস এদিকে উত্তর দিকে যাচ্ছে আবার দক্ষিণ দিকে যাচ্ছে, সেই ক্ষেত্রে বেগের মানটা কত হবে। আবার এরকমও দিতে পারে যে তোমাকে বলে দিল যে একটা ভেক্টর এই দিকে এবং একটা ভেক্টরের সাথে পি ভেক্টরের সাথে লব্ধি হচ্ছে লম্ব বরাবর কাজ করছে এবং অপর যে ভেক্টরটা কিউ ভেক্টর সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তো এই টাইপের প্রশ্ন কিন্তু দিয়ে থাকে, ঠিক আছে। তখন আমরা কি করি, আর লব্ধি যেটা আছে, লব্ধি এবং পি এই দুইটা কি মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তখন আমরা কিউ বের করি, লম্ব বের করে। এই টাইপের প্রশ্ন কিন্তু আসে। আবার তোমরা দেখবা যে এই টাইপের প্রশ্ন খুব বেশি আসে, দেখবে তোমাকে বলে দিবে যে দুইটা ভেক্টরের মান সমান এবং এদের লব্ধি যে কোনো একটির সমান, দুইটা ভেক্টরের মান সমান এবং লব্ধি যে কোনো একটির সমান হইলে আমরা জানি এদের মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি, ঠিক আছে। আবার তোমাকে বলে দিবে যে এদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি এবং দুইটা সমমানের ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হলে লব্ধির মান কত, তখন লব্ধি কিন্তু যে কোনো একটা সমান হবে। তো এই প্রশ্ন কিন্তু ঘুরায় পেঁচায় দেয়, বুঝতে পারছো? তো তোমাকে জাস্ট একটা শর্ত দিয়ে দেবে, বইয়ে তোমাকে বলে দিবে, ওই শর্তগুলো জাস্ট ফাইন্ড আউট করবা, ফাইন্ড আউট করে তোমাকে লব্ধিটা বের করতে হবে, ঠিক আছে। এটা হলো বিভিন্ন শর্ত সাপেক্ষে তোমার লব্ধি নির্ণয়। এবার আসলে লব্ধি ও মধ্যবর্তী কোণ দেওয়া থাকলে তা অজানা বল। তোমাকে লব্ধি দেওয়া থাকে, তোমাকে আর আমরা জানি কি টোটাল পি ও কিউ দুইটা ভেক্টর আছে, তাই না? তো এদের লব্ধি হচ্ছে আর এবং আর কি তথ্য থাকবে মধ্যবর্তী কোণ। তো তোমাকে আমি পি এর মান দিয়ে দিলাম, আর এর মান দিয়ে দিলাম, আলফার মান দিয়ে দিলাম, তোমাকে বললাম যে কিউ এর মান কত বের করো। তো এই টাইপের প্রশ্ন তোমাকে দিবে, ঠিক আছে। বিভিন্ন শর্ত সাপেক্ষে তোমাকে বলবে লব্ধির মানটা দেওয়া আছে, একটা বল এত হলে অজানা বলটি কত, অথবা তোমাকে বলে দিবে যে লব্ধি দেওয়া আছে আর এবং একটি বল হচ্ছে পি, তো অপর বলটি কত হলে মধ্যবর্তী কোণ এত হবে। তো এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাকে দিবে। তো সেখান থেকে তোমাকে অজানা বলটা বের করতে হবে। তখন আমরা সূত্র কি জানি যে আর ইকুয়াল টু রুট ওভার এই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা আছে না, 2p কিউ কজ আলফা। এই সূত্র থেকে তুমি কিন্তু ওই অজানা বলটা বের করবা, ঠিক আছে। যদি বল লম্ব হয়, লম্ব হলে তো আর ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার এটাতে পাবাই, ঠিক আছে। তো লব্ধি, সর্বোচ্চ লব্ধি কখন হয় বলো তো? সর্বোচ্চ লব্ধি কখন হয়? যখন আলফার মানটা কত থাকে বলো তো? সর্বোচ্চ লব্ধি আমরা কখন পাবো? যখন এই যে এই পার্টটা 0 হয়ে যাবে না, এই পার্ট কখন 0 হবে বলো তো? এই যে আমরা সর্বোচ্চ লব্ধি পাবো, এটা কজ আলফার মানটা 1 হবে। কখন 1 হবে? যখন আমরা জানি কি 0 ডিগ্রি যখন হয় তখন কি আমরা আর ম্যাক্স পাবো, ঠিক আছে। আর যখন আর মিনিমাম মানে লব্ধির মান সর্বনিম্ন কখন হবে? যখন আলফার মানটা 90 ডিগ্রি, তখন কি পাবো? সরি, আলফার মানটা তোমার 180 ডিগ্রি, ঠিক আছে। এখানে কি হবে? 180 ডিগ্রি, তখন আমরা কি পাবো? সর্বনিম্ন লব্ধি পাবো, ঠিক আছে। তো এখানে কিন্তু তোমার একটা প্রশ্ন আসে থাকে যে ক্রিয়া ও প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ, ক্রিয়া ও প্রতিক্রিয়ার মধ্যবর্তী কত? 180 ডিগ্রি, ঠিক আছে। ক্রিয়া ও প্রতিক্রিয়া দুইটাই কিন্তু ভেক্টর রাশি, এর মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি, একটা অপরটার বিপরীত। তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু দিবে, বুঝছো? বিভিন্ন শর্ত সাপেক্ষে তোমাকে মধ্যবর্তী কোণ কিন্তু দিবে। তো এখান থেকে আরেকটা প্রশ্ন আছে, দেখো তোমাকে বলে দেয় এ ক্রস বি এইটা ইকুয়াল, তোমাকে যদি বলে এ ডট বি, তাহলে এদের মধ্যবর্তী কত? তখন কিন্তু আলফার মানটা কিন্তু 45 ডিগ্রি। তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবা, ঠিক আছে। আবার দেখবা যে এ প্লাস বি
এদের মান ইকুয়াল হচ্ছে a মাইনাস b, এদের মান যখন সমান হয় তখন আমার মধ্যবর্তী কোণ কত, তখন কিন্তু মধ্যবর্তী কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু তোমাকে দিবে। তো মধ্যবর্তী কোণ বের করতে বললে আমরা মধ্যবর্তী কোণ বের করার সূত্র কি জানি, যে a ডট b, ডট গুণন করতে হয় তাই না, ডট গুণনের সাহায্যে আমরা কিন্তু মধ্যবর্তী কোণ বের করে ফেলতে পারি। তো এই ডট গুণনের সাহায্যে তুমি কি করবা, মধ্যবর্তী কোণগুলো বের করবা, ঠিক আছে, a ডট b এর সাহায্যে। এরপর আসলে লম্ব ও সমান্তরাল হওয়ার শর্ত। তো লম্ব ও সমান্তরাল হওয়ার শর্ত কি জানি আমরা, লম্ব হওয়ার শর্ত তোমরা অবশ্যই জানো। লম্ব যখন লম্ব হয়, লম্ব হলে কি হয়, লম্ব হলে আমরা জানি যে এদের ডট গুণনের মানটা কি হবে, ডট গুণনের মানটা হবে তোমার 0, ডট গুণনের মানটা 0। তখন এই দুইটা ডট গুণ করে তুমি অজানা রাশির মানটা কিন্তু বের হবে। তোমাকে বলবে যে m এর মান কত হলে a ও b লম্ব হবে, বা x এর মান কত হলে a ও b লম্ব হবে, এই টাইপের প্রশ্ন তোমাকে দিবে। আর সমান্তরাল হওয়ার শর্ত কি ছিল, এই যে আমরা i j k এর সহগগুলা a1 বাই a2 হ্যাঁ ইকুয়াল হচ্ছে তোমার b1 বাই b2 ইকুয়াল হচ্ছে c1 বাই c2 এরকম হবে, ঠিক আছে। তো যদি সমান্তরাল হয়, এটা কি হবে, যদি সমান্তরাল হয়, সমান্তরাল হলে কি হবে, i j k এদের সহগগুলোর অনুপাত কি হয়, সমান হয়, ঠিক আছে। তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু অবশ্যই দেখবা। আবার দেখো বৃষ্টি ও ছাতার অঙ্কগুলো দেওয়া আছে, বৃষ্টি ও ছাতার অঙ্ক। তো সেই ক্ষেত্রে আমরা কি জানি যে tan থিটা, এই যে tan থিটা ইকুয়াল টু কি থাকে বলতো, লোকের বেগ ডিভাইড বাই বৃষ্টির বেগ, ঠিক আছে না। তো এখান থেকে তোমাকে লোকের বেগ বের করে দিতে পারে, অতএব লোকের বেগ কত বা মানুষের বেগ কত হবে, লোকের বেগ ইকুয়াল কত হবে, দেখো বৃষ্টির বেগ গুণন tan থিটা। তো এরকম প্রশ্ন কিন্তু তোমাকে দিতে পারে। তো এই টাইপের প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো মতো দেখার চেষ্টা করবে, ঠিক আছে। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে এই ভেক্টর চ্যাপ্টারের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এখানে। এবং এই টাইপ থেকে প্রশ্ন বিগত বছরগুলোতেও আসছে এবং সামনে বছর আসার সম্ভাবনাও অনেক অনেক বেশি, ঠিক আছে। এই বছর কৃষি করছে এই টাইপের থেকে প্রশ্ন তুমি পাবা, ঠিক আছে। এই টাইপের প্রশ্ন তুমি পাবা। এর সাথে আরেকটা ইয়েটা পড়ে নিবা, উদাহরণগুলো দেখে নিও, ঠিক আছে। উদাহরণগুলো অবশ্যই দেখবা, উদাহরণ থেকে তোমাকে প্রশ্ন দিতে পারে, নিচের কোনটা ভেক্টর রাশি, উদাহরণ ভেক্টর রাশি, ঠিক আছে, ভেক্টর রাশির উদাহরণগুলো দেখবা, ঠিক আছে। তাহলে মোটামুটি তোমার ভেক্টরের এই কনসেপ্টগুলো মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। এইগুলো একটু ভালো মতো দেখবা। আর অন্যান্য যে টপিকগুলো আছে, ডাইভারজেন্স, ডট কার্ল কি হয়, হ্যাঁ, ডাইভারজেন্স সলিনয়েডাল কখন হবে, অঘূর্ণনশীল কখন হবে, এই জিনিসগুলো একটু ভালো মতো দেখে নিও, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে দেখো আমরা হচ্ছে নিউটনের বলবিদ্যা থেকে তোমাদের গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখি। তো নিউটনের বলবিদ্যা থেকে তোমার প্রথম কাজ হচ্ছে সকল সূত্র, এখানে আমাদের দুইটা পার্ট একসাথে হয়ে গেছে, সকল সূত্র মাত্রা, এখান থেকে একটা আসেই বুঝছো, এখান থেকে একটা প্রশ্ন আসেই প্রত্যেক বছর। আমরা দেখা যায় সূত্র থেকে তুমি সূত্র মাত্রা থেকে 1 থেকে 2টা প্রশ্ন মিনিমাম পাবাই, সূত্র মাত্রা থেকে 1 থেকে 2টা মিনিমাম প্রশ্ন তুমি পাবাই। তো সেখান থেকে তোমার এই যে নিউটনের বলবিদ্যা, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, বুঝছো। তোমাকে এই যে জড়তার ভ্রামকের মাত্রা, তারপর এই যে কেন্দ্রমুখী বলের মাত্রা, তারপর টর্কের মাত্রা, ঠিক আছে, তারপর শক্তি মাত্রা, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আসে। তো এখান থেকে ভর বেগের পরিবর্তন, তো ভর বেগের পরিবর্তন আমরা কি জানি, ভর বেগের পরিবর্তন ডেল পি, এটা সমান তুমি কি জানো, এম ডেল ভি না, এম ডেল ভি। আবার এই এম ডেল ভি সমান কিন্তু আমরা জানি কি এফ টি লেখা যায়, তাই না, বলের ঘাত ইকুয়াল টু ভর বেগের পরিবর্তন। আবার আমরা ভর বেগের সংরক্ষণ কি জানি, m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল কি বলতো, m1 v1 প্লাস m2 v2। তো এই যে ভর বেগের সংরক্ষণশীলতা, এই যে এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে আদি ভরবেগের সমষ্টি, এটা আদি ভরবেগের সমষ্টি, এটা কি বলতো, শেষ ভরবেগের সমষ্টি, ঠিক আছে। তো তোমাকে অনেক সময় বলতে দেবে যে ভরবেগের পার্থক্য বের করো, ঠিক আছে। তোমাকে প্রথমে ভরবেগ দেওয়া আছে আদি অবস্থায়, আবার তোমাকে মিলিত বেগ বের করতে বলে, কি বলে, মিলিত বেগটা মানে কি, এই যে যখন শেষ ভরবেগ না, শেষ বেগ যেটা আছে, দুইটা বস্তুর সংঘর্ষ হলো, সংঘর্ষের ফলে দুইটা বস্তুর শেষ বেগ সমান, তখন এই সংঘর্ষের মিলিত বেগ কি হবে, v ইন্টু m1 প্লাস m2 ইকুয়াল তোমার হয়ে যাবে আদি ভরবেগের সমষ্টি u1 প্লাস হচ্ছে m2 u2, ঠিক আছে। আদি ভরবেগ ভিন্ন বাট সংঘর্ষ হওয়ার ফলে কি তারা মিলিত বেগে চলতে শুরু করলো, তখন v সমান এত। তখন আমরা আদি মিলিত বেগের সূত্র কি যাব, যে m1 u1 প্লাস m2 u2 ডিভাইড বাই m1 প্লাস m2, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমরা মিলিত বেগের সূত্রগুলো, মিলিত বেগ থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। ভরবেগের সংরক্ষণশীলতা, এই টপিকটা মাথায় রাখবা। তারপর দেখো এই যে বেগের পরিবর্তনের জন্য বলের মান। তো আমরা বলের সূত্র কি জানি, দেখো তো বলের সূত্র F ইকুয়াল টু কত, m এ না, তো m এ এখান থেকে কিন্তু আমরা লেখা যায় m ডেল ভি বাই টি, ঠিক আছে, ডেল ভি বাই টি, অর্থাৎ বেগের পরিবর্তন ডিভাইড বাই সময়। তো তোমাকে কিন্তু এখানে বলে দিবে যে বেগের পরিবর্তন এত কিলোমিটার পার আওয়ার হলে
তোমাকে বলে দেবে যে 5 মিনিট পরে বেগের পরিবর্তন এত হলে প্রযুক্ত বল কত ছিল, অথবা কত বল প্রয়োগ করলে 5 মিনিট পরে বেগের পরিবর্তন এত হবে। ঠিক আছে, অর্থাৎ তোমাকে ডেল ভি দেওয়া আছে, টি দেওয়া আছে, তোমাকে এফ এর মান বের করে দিতে পারে, অথবা তোমাকে এফ এর মান দেওয়া আছে, তোমাকে দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে, ডেল ভি এর মানটা বের করে দিতে পারে। দুইটা তোমাকে এখান থেকে দুইটা টাইপ দিতে পারে, এফ ইকুয়াল টু হোয়াট অথবা ডেল ভি ইকুয়াল হোয়াট। ঠিক আছে, যে কোনো টাইপের প্রশ্ন কিন্তু দিতে পারে। এবার বলের ঘাত থেকে ভর বেগের পর্যন্ত আমরা এখান থেকে দেখলামই যে বলের ঘাত সমান কি, যে বলের ঘাত দেখো এফ টি, তোমাকে বল দেওয়া থাকবে আর সময় দেওয়া থাকবে, দুইটার গুণ করলেই তুমি কি ভর বেগের পরিবর্তন পেয়ে যাবে। ঠিক আছে, দেখবে যে তোমাকে বল দেওয়া আছে, সময় দেওয়া আছে। ঠিক আছে, বলবে যে টি সময় ধরে এত বল প্রয়োগ করলে ভর বেগের পরিবর্তন কত, ওই বল এবং সময় গুণ করে দিবা, তাহলে তুমি ভরবেগের পরিবর্তনটা পেয়ে যাবা। ঠিক আছে, এবার দেখো বাধাদানকারী বল দেওয়া থাকলে ত্বরণ, বাধাদানকারী বল মানে আমরা এই যে সামেশন অফ এফ আছে না, সামেশন অফ এফ ইকুয়াল টু কত এম এ। তো এইখান থেকে তোমার কি হবে, প্রযুক্ত একটা বল পাবা, তাই না? তুমি একটা কি পাবা, প্রযুক্ত বল, তুমি যে বলটা টানতেছো প্রযুক্ত বল যোগ বাধাদানকারী বল, বাধা। ঠিক আছে, ইকুয়াল হচ্ছে এম এ। তো তখন এখান থেকে তোমাকে ত্বরণ বের করতে দেবে। ঠিক আছে, তখন তোমাকে এফ, আমরা এফ দ্বারা প্রযুক্ত বল, এফ কি হচ্ছে বাধাদানকারী বল, এটাকে তোমার কি এম। তো এই সূত্র থেকে তোমার কিন্তু ম্যাথ দিবে। ঠিক আছে, ত্বরণ বের করার সূত্র তোমাকে দিবে। তো অনেক সময় দেখবা যে তোমাকে দেওয়া আছে যে অভিকর্ষ ত্বরণ নিচের দিকে পড়ছে, একটা গাছ থেকে একটা ডাব তোমার নিচের দিকে পড়ছে। ঠিক আছে, তখন নিচের দিকে পড়ে তখন কি এম জি বলে পড়তেছে না, আর উপর দিকে তোমার বাধাদানকারী বল হচ্ছে এফ কে, বাতাসের বাধা। তাহলে ত্বরণ কত, এ ইকুয়াল টু হোয়াট তোমাকে দিবে, তখন তুমি কি করবা, এম জি প্লাস এফ কে, এখানে একটু ভুল হয়েছে, এখানে আমরা যেহেতু বাধাদানকারী বল তার মানে অবশ্যই তোমার কি চিহ্ন বিপরীত দিকে হবে না, তাহলে আমরা এখানে মাইনাস হবে। ঠিক আছে, এখানে মাইনাস হবে, প্রযুক্ত বল থেকে বাধাদানকারী বল হবে বাদ যাবে। ঠিক আছে, প্রযুক্ত বল থেকে বাধাদানকারী বল বাদ যাবে, তার মানে এখানে হবে কি মাইনাস, এখানে হবে মাইনাস। তাহলে এখানেও আমাদের একটু ভুল আসছে, এখানে আমরা ভুলটা ঠিক করে দিই, সমস্যা নাই, চিহ্ন ভুলটা হয়ে গেছে। তখন তুমি ত্বরণ বের করবা এইভাবে, উপর থেকে যখন নিচের দিকে পড়বে তখন ত্বরণ এ ইকুয়াল কিভাবে বের করবা, এ ইকুয়াল হচ্ছে এই যে এম জি মাইনাস বাতাসের বাধা ডিভাইড বাই এম। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু তোমাকে ত্বরণ বের করে দেবে, বলবে যে ডাবটা বা ডাব গাছ বা নারকেল গাছ থেকে নারকেল পড়তেছে, তাহলে বাতাসের বাধা যদি এত নিউটন হয় তাহলে ত্বরণ কত বা কত ত্বরণে পড়তেছে, তখন এই যে সূত্র অ্যাপ্লাই করবা। ঠিক আছে, এ ইকুয়াল টু এম জি মাইনাস এফ কে ডিভাইড বাই এম। তারপর দেখো কৌণিক বেগ, কৌণিক এবং রৈখিক বেগের সম্পর্ক, কৌণিক বেগ এই টাইপের প্রশ্নগুলো কিন্তু তোমাকে দিবে। তো এটা আমরা একটু বিস্তারিত আলোচনা করি। দেখো কৌণিক বেগ যেটা আছে আমাদের ওমেগা, এই ওমেগা সমান কি লেখা যায়, 2 পাই এন ডিভাইড বাই টি, এই টাইপের প্রশ্ন অনেক আসে। ঠিক আছে, এন হচ্ছে তোমার আবর্তন সংখ্যা, আবর্তন বা ঘূর্ণন সংখ্যা। ঠিক আছে, আবর্তন সংখ্যা, এবং টি হচ্ছে যত সময় ধরে ঘুরতেছে। ঠিক আছে, যত সময় ধরে ঘুরতেছে, তাহলে অথবা আরেকটা এইভাবে তোমার কিন্তু ওমেগার মানটা বের হবে। তারপর তোমার রৈখিক বেগ দিবে ভি ইকুয়াল তোমার ওমেগা আর, তাহলে তোমার এখান থেকে কি পাবা, 2 পাই এন ডিভাইড বাই টি ইন্টু আর। তো এটা হচ্ছে রৈখিক বেগ এবং ওমেগার মধ্যে সম্পর্ক। তো এইটা থেকে কিন্তু প্রশ্ন আসে। আবার এখান থেকে 2 পাই এফও লেখা যায় যদি তোমাকে কম্পাঙ্ক দেওয়া থাকে। ঠিক আছে, কম্পাঙ্ক, ঠিক আছে, বা 1 সেকেন্ডে যতবার ঘুরে, 1 সেকেন্ডে যতবার ঘুরে সেটা হচ্ছে কম্পাঙ্ক। তো এখান থেকে কিন্তু তোমাকে প্রশ্ন দিবে, বুঝতে পারছো? তো আর এটা হচ্ছে তোমার কৌণিক বেগ। এরপরে আমাদের রৈখিক তোমার কৌণিক ত্বরণ থেকে দেয় আলফা, এটার সময় কি কৌণিক ত্বরণ থেকে তোমাকে প্রশ্ন দিবে। ঠিক আছে, তো তখন তোমাকে কি পাবা, ডেল ওমেগা ডিভাইড বাই আর, এখান থেকে এই টাইপের প্রশ্ন তুমি পাবা। তখন হচ্ছে এই যে ওমেগা ফাইনাল মাইনাস ওমেগা ইনিশিয়াল ডিভাইড বাই আর ডিভাইড বাই টি, আমরা আর লিখছি কেন এখানে, ডিভাইড বাই। ঠিক আছে, এখান থেকে তোমাকে দিবে। তারপর হচ্ছে কৌণিক ভরবেগ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কৌণিক ত্বরণ। ঠিক আছে, তারপর তোমাকে দিবে হচ্ছে কৌণিক ভরবেগ থেকে দিবে কৌণিক ভরবেগ এল, এটা সমান হচ্ছে তোমার আর ক্রস পি। কি হবে, আর ক্রস পি, ক্রস গুণ যেহেতু আমরা কি লিখতে পারি, আর পি সাইন থিটা। ঠিক আছে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, আর দেওয়া থাকবে পি দেওয়া থাকবে, দুইটার ক্রস গুণ করে দিলে তুমি কি পাবা, তুমি হচ্ছে এল পাবে। এল মানে কি, এল হচ্ছে কৌণিক ভরবেগ। ঠিক আছে, তারপর কৌণিক গতিশক্তি তোমাকে দিবে, কৌণিক গতিশক্তি বা টর্ক তোমাকে দিবে, টর্ক, এই টর্ক মানে হচ্ছে আর ক্রস এফ। ঠিক আছে, আর ক্রস এফ, সেটা সমান তুমি লিখতে পারো হচ্ছে আর এফ সাইন থিটা, আর এবং এফ এর মধ্যবর্তী কোণ দেওয়া থাকলে আর এফ সাইন থিটা। আবার টর্ক সমান এই যে টাও, এটা সমান তুমি লিখতে পারবা জড়তার ভ্রামক ইন্টু আলফা। ঠিক আছে, জড়তার ভ্রামক ইন্টু আলফা। ঠিক আছে, জড়তার ভ্রামক ইন্টু আলফা। আবার এখান থেকে তোমার এল সমান লেখা যায়, এল সমান আমরা কি জানি, বেগ গুণন ভর গুণন বেগ না, আর হচ্ছে কৌণিক অবস্থায় তোমার হচ্ছে কি হয়ে যাবে, ভরটা পরিবর্তন হয়ে জড়তার ভ্রামক হবে, আর বেগটা পর্যন্ত কি হবে, ওমেগা হবে। ঠিক আছে, আই ওমেগা মানে হচ্ছে তোমার এখানে কি বলতো, কৌণিক ভরবেগ। ঠিক আছে,
তারপর দেখো কৌণিক গতিশক্তি তোমাকে দিবে, কৌণিক গতিশক্তি, কৌণিক গতিশক্তি। তো কৌণিক গতিশক্তি ই এটা সমান আমরা জানি কৌণিক গতিশক্তি মানে কি হাফ এম স্কয়ার না, তাহলে আমরা কি হাফ লিখবো। তো কৌণিক অবস্থায় ভরের পরিবর্তে কি লেখা যায়, জড়তার ভ্রামক লেখা যায়, ঠিক আছে। ভি স্কয়ার মানে কি ওমেগা স্কয়ার। তো এইভাবে কিন্তু কৌণিক গতিশক্তি বের করা যায়। তো তোমার এই টাইপের প্রশ্ন থেকে কিন্তু অনেক প্রশ্ন আসবে, ঠিক আছে। তারপরে এই যে তোমার দেওয়া থাকবে যে পাখাটি ঘুরে গেল, পাখাটি এত মিনিট পরে থেমে গেল, তখন কি হবে, তোমরা জানি কি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি না, তাহলে যে ওমেগা ফাইনাল ইকুয়াল টু কত, ইউ প্লাস এটি ইনিশিয়াল প্লাস এটি আলফা টি। তো এই সূত্রগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে। আবার তুমি যে আলফা টি, তারপর যে থিটার যে সূত্রগুলো আছে না, ভি স্কয়ার ইকুয়াল টু বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s, তো ওখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, ঠিক আছে। ইউ স্কয়ার ইকুয়াল টু বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, এ মানে কত আলফা, আর তোমার এস মানে হচ্ছে থিটা দ্বারা বোঝায়, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে, তো বুঝতে পারছো। তো এই কৌণিক অবস্থায় সূত্রগুলা এবং এই সম্পর্কগুলা থেকে কিন্তু প্রশ্ন আসে। তো এরপরে দেখো কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ আমরা দেখালাম। কেন্দ্রমুখী বল, তো কেন্দ্রমুখী বল থেকে এবং কেন্দ্রমুখী ত্বরণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রমুখী ত্বরণ, দেখো কেন্দ্রমুখী বল, তোমরা কেন্দ্রমুখী বল এফ এটা সমান হচ্ছে তোমার এম ভি স্কয়ার বাই হচ্ছে আর, এটা হচ্ছে কেন্দ্রমুখী বল সেন্ট্রাল ফোর্স। আর কেন্দ্রমুখী যে ত্বরণ এসি এটা সমান হচ্ছে ভি স্কয়ার বাই আর। তো এখানে তিনটা রাশি আছে না, তিনটা রাশির মধ্যে যে কোনো দুইটা দেওয়া থাকবে, তোমাকে একটা বের করতে হবে। হয় তোমাকে বের করতে হবে ভি ইকুয়াল টু হোয়াট, অথবা আর ইকুয়াল টু হোয়াট, অথবা তোমাকে ভি এবং আর দেওয়া আছে তাহলে তোমাকে এসি ইকুয়াল টু হোয়াট দিবে, অথবা এফ সি ইকুয়াল টু হোয়াট, ঠিক আছে। তো তোমাকে যে কোনো দুইটার মান দেওয়া থাকলে অপরটার মান তোমাকে বের করতে হবে। ভি এর মান দিল, আর এর মান দিল, তাহলে এফ সি এর মান কত বের করো, এম ভি স্কয়ার বাই। এখান থেকে আবার তোমাকে হচ্ছে অনেক সময় রৈখিক বেগ দেওয়া থাকে না, তোমাকে কৌণিক বেগ দিয়ে বের করো, মানে কৌণিক বেগের যে তথ্যগুলো সেগুলো তোমাকে দেওয়া থাকবে, ঘূর্ণন সংখ্যা দেওয়া থাকবে, ঠিক আছে, বা সময় দেওয়া থাকবে। তখন তুমি আবার এখানে এম ওমেগা স্কয়ার আর, ঠিক আছে, ওমেগা স্কয়ার, তখন আবার ওমেগার মানটা বসাই দেবা এম ইন্টু 2πn ডিভাইড বাই টি, এটার পরে স্কয়ার ইন্টু আর, ঠিক আছে। তো এই টাইপের এইভাবে কিন্তু তোমার প্রশ্নগুলো এইভাবে সলভ করতে হয়, ঠিক আছে। আশা করি বোঝার চেষ্টা করবা, মাথায় রাখবা। এরপর দেখো কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী ত্বরণ ব্যাসার্ধ নেয়, বা জড়তার ভ্রামকটা কিন্তু গুরুত্বপূর্ণ। জড়তার ভ্রামক থেকে কিন্তু প্রত্যেক বছর প্রশ্ন এসে থাকে। জড়তার ভ্রামকটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো জড়তার ভ্রামকটা আমরা কি জানি, জড়তার ভ্রামক আই ইকুয়াল, তোমাকে যদি চক্রগতির ব্যাসার্ধ দিয়ে থাকে তখন এম আর স্কয়ার, অথবা আমরা জানি কি সামেশন অফ এম আর স্কয়ার, অথবা চক্রগতির ব্যাসার্ধ থেকে এম কে এক্স স্কয়ার। এই কেটা হচ্ছে কি চক্রগতির ব্যাসার্ধ, চক্রগতির ব্যাসার্ধ, ঠিক আছে। এবং এর একক কি বলতো, এম এর একক হচ্ছে কেজি, আর এটা হচ্ছে কি এস মিটার স্কয়ার, ঠিক আছে। তো এই এককটাও কিন্তু আসে প্রশ্ন, অথবা তোমার মাত্রা থেকেও প্রশ্ন আসতে পারে। দেখো কেজির একক মাত্রা কি এম, আর মিটার হচ্ছে এল, তাহলে এম এল স্কয়ার, এটা হচ্ছে মাত্রা। তো জড়তা ভ্রামকের মাত্রা এবং একক এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই যে এই টাইপগুলো তোমার দেখালাম, এগুলো হচ্ছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নিউটনের বলবৎ থেকে এই টাইপের, ঠিক আছে। তো এরপরে আমরা এইগুলো দেখবা, এগুলো তো অবশ্যই তোমাকে দেখতে হবে, এখান থেকে তুমি প্রশ্ন অবশ্যই পাবা, ঠিক আছে। যদি বাই চান্স আসে তো তুমি অন্যান্য যে টাইপগুলো বাদ গেছে এগুলো তুমি দেখে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে কাজ শক্তি ক্ষমতা, এটাও খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে তোমরা অবশ্যই সূত্র মাত্রাগুলো দেখে নিবা, নিজ দায়িত্বে সূত্র মাত্রাগুলো তোমাদের অবশ্যই দেখতে হবে। তো এই উচ্চতায় পানি উত্তোলনের কৃতকাজ ও ক্ষমতা জানো, তো আমরা জানি কি এই উচ্চতার কথা বললে ডাব্লিউ ইকুয়াল টু কত, ডাব্লিউ ইকুয়াল টু এম জেইস, আর ক্ষমতা মানে কি পাওয়ার, এটা সমান হচ্ছে ডাব্লিউ বাই টি। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে প্রচুর, ঠিক আছে। এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, তোমরা যদি কোশ্চেন ব্যাংকটা ঘাটো দেখবে যে এই টাইপ থেকে প্রচুর প্রশ্ন আসছে। পানি উত্তোলনে বা কৃতকাজ এত উচ্চতা থেকে সিঁড়িতে উঠাচ্ছে, 25টা সিঁড়ি উঠাইলো, তাহলে এইচ কত হবে, 25 গুণন প্রত্যেকটা সিঁড়ির উচ্চতা। তো এইচ বের করে দেন কাজ বের করবা এম জে এইচ, ঠিক আছে। পি গেল ডাব্লিউ বাই টি। কর্মদক্ষতা দেওয়া থাকলে ইঞ্জিনের ক্ষমতা কত, দেখো এটার সমান হচ্ছে পি তুমি আউট, মানে যতটুকু কাজ করতে পারতেছো ইঞ্জিন দ্বারা, আর পি ইন আসলে ইঞ্জিনের যে ক্ষমতাটা ছিল। আমরা জানি কি একটা এখন পর্যন্ত পৃথিবীতে এমন কোনো ইঞ্জিন তৈরি হয় নাই যার কর্মদক্ষতা 100%, অর্থাৎ যতটুকু ক্ষমতা দেওয়া আছে ঠিক ততটুকুই কাজে রূপান্তর করবে। অর্থাৎ 100 ওয়াটের একটা যন্ত্র, মনে করলাম আমরা 100 হর্স পাওয়ারের একটা ইঞ্জিন, সেটা কখনোই 100 হর্স পাওয়ারের কাজ আমাকে দিতে পারবে না, আউটপুট দিতে পারবে না, এখানে কিছু অংশ নষ্ট হবে, তাই না। তো কখনোই কিন্তু এই যে পি এবং পি ইন ইকুয়াল হচ্ছে পি আউট কখনোই হবে না, বুঝছো, কখনোই হবে না। তাহলে এই জিনিসটার একটা পার্থক্য হবে, অনুপাত হবে। তো এটাকে আমরা যদি পার্সেন্টেজ হিসাব করি তাহলে এখানে 100% দিয়ে দিব। তো তোমাকে পি ইন যদি ইঞ্জিনের ক্ষমতা বের করতে, ইঞ্জিনের ক্ষমতা মানে আসলে ক্ষমতা কত ছিল, ইন কত ছিল, এটা হচ্ছে ইন। এবার তোমাকে যদি কতটুকু কাজ করা যায় বা কত ক্ষমতা গেইন করলা বা কত ক্ষমতা পাইলা সেটা পি আউট, ঠিক আছে। তো পি আউটটা কত, এম জে এইচ বাই টি, পি আউট কত এম জে, যে পি আউট এটা কিন্তু আলটিমেটলি তুমি কতটুকু কাজ করতেছো বা কতটুকু কাজ তোমার দরকার সেটা কি এম জে
এইচ বাই টি, আর পি ইনটা হচ্ছে ইঞ্জিনের যতটুকু ক্ষমতা সেটা এন, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি পি ইন কীভাবে বের করবা, পি ইন তোমাকে যদি বলে ইঞ্জিনের ক্ষমতা, তখন তুমি জাস্ট ইটাটা নিচে নিয়ে চলে আসবা, হ্যাঁ, পি আউট ডিভাইড বাই এই যে ইটা, আর এখানে তো 100 দেওয়াই আছে, ঠিক আছে। আবার যদি পি আউট বলে তাহলে কি করো, পি ইনটা ইনটার সাথে গুণ করে দেবে, তখন আমার পি আউটটা পেয়ে যাবে, ঠিক আছে। তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু তোমাকে দিবে ভাই, বুঝতে পারছো? তো অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখো, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু দেবে। অথবা তোমাকে এখান থেকে পি আউটে বের করে দিতে পারে, পি আউট এটা সমান কত, ইটা, এটা তোমার এইটা ডিভাইড বাই 100 গুণন হচ্ছে পি ইন, ঠিক আছে। তোমাকে 70% যদি দেওয়া থাকে তখন আমাকে 70 ভাগ 100 করে নেবা, ওকে। আচ্ছা, এরপর দেখো কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির 1/n গুণ হবে। যদি এই সমীকরণ দেওয়া থাকে তো আমরা x এটা সমান কি জানি, h ডিভাইড বাই n প্লাস 1, বুঝছো? 1/n তোমাকে দেওয়া থাকবে, তখন তুমি এই যে 1/2 অর্ধেক হলে 1/2, তার মানে কি n এর মান কত, 2 না, 2 এর এখানে 2 যোগ 1 মানে 3, h তোমাকে টোটাল উচ্চতা, আর x হচ্ছে কত উচ্চতায় এত গুণ হবে, x h ডিভাইড বাই n প্লাস 1। এই শর্টকাট দিয়ে কিন্তু প্রশ্ন আসে অনেক। এবার এই উচ্চতা থেকে পরন্ত বস্তুর ভূমি স্পর্শ করা মুহূর্তে বেগ কত, তো এটা আমরা শক্তির সংরক্ষণশীলতা নীতি থেকে জানি। দেখো এই যে এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে ভূমিতে, ঠিক আছে, আর এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায়, তো হচ্ছে সর্বোচ্চ উচ্চতায়। তো এতে যে টোটাল যে শক্তি ই টোটাল, এটা তোমার হচ্ছে বিভব শক্তি mgh যোগ 0 গতি শক্তি। দেখো গতি শক্তির মান 0 কেন, কারণ আমরা যখন সর্বোচ্চ উচ্চতায় উঠে যাই তখন কিন্তু বেগের মানটা 0 হয়ে যায়, সর্বোচ্চ উচ্চতায় বেগের মানটা 0, তার মানে এটা কি হচ্ছে, তাহলে সর্বোচ্চ উচ্চতায় ইপি ইকুয়াল টু কত, মানে টোটাল যে শক্তি সেটা কত, mgh প্লাস জি, তার মানে এটা কত, mgh। তো শক্তির সংরক্ষণশীলতা মানে কি, যে কোনো একটা পয়েন্টে মোট শক্তির পরিমাণ সেম, যে কোনো পয়েন্টে, সেটা এই পয়েন্ট হোক এই পয়েন্ট হোক, সব জায়গাতে শক্তির যে টোটাল মান সেটা কিন্তু সমান থাকবে। তাহলে এবার বি পয়েন্টে যেটা ভূমি স্পর্শ করার মুহূর্তে, সেখানে দেখো তো এইচ এর মান 0 না, এইচ এর মান 0, তার মানে ই টোটালটা কত হচ্ছে, ই টোটালটা কিন্তু আলটিমেটলি mgh এর মান 0, তার মানে 0 প্লাস হাফ mv স্কোয়ার, তার মানে এই বি বিন্দুতে কত হচ্ছে, হাফ mv স্কোয়ার, ঠিক আছে। এই ইটি আর এইটি কিন্তু সেম, আমরা কি বলছি, শক্তির সংরক্ষণশীলতা, প্রত্যেকটা বিন্দুতে শক্তির যে মোট পরিমাণ সেটা কি ফিক্সড থাকবে, তার মানে এই ইটি আর এইটি কি সমান। তাহলে আমি বলতেই পারি যে mgh বা সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি ইকুয়াল টু সর্বনিম্ন উচ্চতায় গতি শক্তির সমান হবে, ঠিক আছে। তো এই শর্ত থেকে তুমি কি ভি এর মানটা বের করবা, mm কাটা যাবে, তাহলে দেখো এখান থেকে mm কাটা গেলে তোমার ভি এর মানটা তুমি পাবো হচ্ছে 2gh তারপর কি রুট ওভার, ঠিক আছে। তো এখান থেকে ভি এর মানটা পাবা, তারপর তুমি চাইলে ভর বেগটাও পেয়ে যাবা mv। তো এই কনসেপ্টটা তোমার কিন্তু জানতে হবে, বুঝতে পারছো? এই কনসেপ্টটা তোমার কিন্তু দরকার। তাহলে সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তির মানটা কি হবে, আলটিমেটলি গতি শক্তি। তোমাকে এইচ দিয়ে দিবে, বলবে তাহলে ভূমি স্পর্শ করার সময় গতি শক্তি কত, অথবা তোমাকে এখানে বলে দিবে যে ভূমি স্পর্শ করার মধ্যে গতি শক্তি এত হলে কত উচ্চতায়, সর্বোচ্চ কত উচ্চতায় বস্তুটা উঠবে, তখনও তুমি হাফ এম স্কোয়ার ইকুয়াল টু mgh করে দিয়ে তোমাকে এইচ এর মান বের করতে হবে। তাহলে কি mm কাটা দিবা, জি দিয়ে ভাগ করে দেওয়া হয়ে গেল। মানে এই সম্পর্ক থেকে তোমার হয় ভি বের করতে দেবে অথবা জি বের করতে দেবে, ঠিক আছে। এরপর আসলে শক্তির রূপান্তর, বিভব শক্তি তাপ শক্তির রূপান্তর। তো শক্তির রূপান্তরটা আমরা একটু ক্লিয়ার করে দিই। দেখো তোমাকে বলে দিবে যে একটা বস্তু তুমি হচ্ছে এই উচ্চতা থেকে নিচের দিকে পড়ছে, ঠিক আছে, নিচে যখন পড়ে, তো নিচে পড়লে কি তাপ উৎপন্ন হচ্ছে, কি করছে, তাপ উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, হিট উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে ছিল হচ্ছে θ1, এখানে ছিল হচ্ছে θ2, তাহলে তাপমাত্রার পরিবর্তন হবে, অবশ্যই তাপমাত্রার পরিবর্তন ডেল থিটা। তাহলে কিসের জন্য টোটাল কাজটা কতটুকু সম্পাদিত হলো, এই উচ্চতার জন্য কাজ সম্পাদিত হয়েছে, তাই না। তাহলে ডাব্লিউ সমান কত হচ্ছে, ডাব্লিউ সমান হচ্ছে আমাদের mgh। তো আমাদের টোটাল যে কাজটা সেটাই কি তাপ শক্তিতে রূপান্তর হয়ে গেল, টোটালটা কাজটা তাপ শক্তিতে রূপান্তর হয়ে গেল। তো আমরা কিউ সমান কি লিখবো, কিউ সমান আমরা জানি ms ডেল থিটা, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমাদের এই ভ্যালুগুলো বের করে দিবে, বুঝছো। তোমাকে হয় ডেল থিটা ইকুয়াল টু হোয়াট বের করে দিবে, অথবা তোমাকে এখানে তাপ শক্তির মান দিয়ে দিল যে এত জুল তাপ শক্তির রূপান্তর হয়, তাহলে আমাদের এইচ সমান কত ছিল, ঠিক আছে। তো এই টাইপের প্রশ্ন তোমাকে দিতে পারে। আবার তোমাকে একটা বললাম যে এটা একটা দেওয়াল, ঠিক আছে, একটা দেওয়াল, তো দেওয়ালে তুমি কি করলা, বুলেট মারলা, গুলি মারলা, ঠিক আছে, গুলি মারলে ভিতরে ঢুকে গেল। তো বাধাদানকারী একটা বল আছে না, তো বাধাদানকারী বলের ধরুন যে কাজটা হলো, তো আমরা ডাব্লিউ সমান কি জানি, ডাব্লিউ সমান হচ্ছে এফএস, ডাব্লিউ সমান কি হবে, এফএস। দেখো বাধাদানকারী বলের ধরুন কাজ, এই যে এদিকে যতটুকু প্রবেশ করছে না, এস পরিমাণ প্রবেশ করছে আর এফ পরিমাণ বাধাদানকারী, তাহলে ডাব্লিউ কত হবে, এফএস, ঠিক আছে। তাহলে বাধাদানকারী বল এই টোটাল এফএসটা কি করছে, তাপে রূপান্তর হচ্ছে, তখন কি ইউ, তখন আবার তুমি ডাব্লিউ কি লিখতে পারো, ডাব্লিউ সমান আবার তুমি লিখতে পারবা ms ডেল থিটা। আবার তোমাকে যদি ভি দেওয়া থাকে, যদি বলে ভি বেগে যাচ্ছে, তখন আমরা কি লিখতে পারি, এই ডাব্লিউ সমান কি হচ্ছে, গতি শক্তির সমান, তখন আমরা লিখতে পারি হাফ mv স্কোয়ার ইকুয়াল কত, ইকুয়াল হচ্ছে ms ডেল থিটা। তো তোমাকে যেভাবে দিবে সেভাবে কিন্তু লিখবা। তো আমরা এখানে কাজ নিয়ে কিছু বলা হয় না, কাজ নিয়ে আমরা একটু বলে দিই। ডাব্লিউ ইকুয়াল টু কত আমরা জানি, ডাব্লিউ ইকুয়াল টু এফ ড্যাশ এস। তোমাকে কিন্তু ভেক্টর দেওয়া থাকে, বুঝছো, এই একটা ভেক্টর দেওয়া থাকবে এবং এস একটা ভেক্টর দেওয়া থাকবে, অথবা আর একটা ভেক্টর দেওয়া থাকবে, দুইটার কি করবা, ডট গুণ করে দিলে
তুমি কিন্তু কাজ পেয়ে যাবা। আবার যদি আনত তল দেওয়া থাকে, মনে করো এই যে এই বরাবর আমি কি করছি, এই বরাবর আমাদের সরণ হবে, আমি এই বরাবর একটা বস্তুকে টানতেছি, ঠিক আছে, আর এই বরাবর কি হচ্ছে, বস্তুটা সরণ হচ্ছে, মধ্যবর্তী কোণ থিটা, ঠিক আছে, তাহলে যে কাজ এই ডাব্লিউ সমান কি হবে, এফ এস কস থিটা, ঠিক আছে, এফ এস কস থিটা। আবার তোমাকে দেওয়া আছে হচ্ছে এটা হচ্ছে একটা আনত তল, ঠিক আছে, এটা একটা মই লাগাইলাম, এটা কি লাগাইছি, একটা মই লাগাইছি, বুঝতে পারছো, এটা একটা মই লাগাইছি। তো একটা বস্তু আমি উপরে উঠছে, কি করছি, উপরের দিকে উঠছি, ঠিক আছে, উপরে উঠছি। তো এখানে বল মানে উপরের দিকে উঠা, মনে করো এখানে আমাদের থিটা দেওয়া আছে, ঠিক আছে, এখানে থিটা কোণ দেওয়া আছে। তো উপরের দিকে উঠা মানে কি, আমার এখানে বল উপরে এই উচ্চতায় উঠতেছে না, এই দেখো টোটালটা কি এই উচ্চতা না, তো এই উচ্চতা এবং এটা দেওয়া আছে তোমার হচ্ছে এক্স, তাহলে এই উচ্চতা উপরের দিকে উঠছে, তার মানে কি এখানে কি আমরা বিভব শক্তি কাজে লাগাবো। তাহলে আমাদের যে সরণটা আছে এটাকে আমাদের এই বরাবর তোমার নিতে হবে, কারণ আমাদের কি যখন তুমি উপরে ওঠো তখন কি কাজ করে, জি এর দরুন তুমি কাজ হবে, তার মানে কি তোমাকে এম জি এইচ বের করতে হবে। তাহলে অবশ্যই তোমার কি এই লম্ব বরাবর তোমার এই সরণের উপাংশ নিতে হবে। তাহলে এই এক্স কে তোমাকে অবশ্যই এই বরাবর উপাংশ নিতে হবে। দেখো এটা থিটা আছে না, তাহলে যার সাথে থিটা, এর সাথে থিটা আছে নাই, তাহলে এখানে সাইন হবে। তখন আমরা কি লিখবো, এই এইচ সমান হচ্ছে এক্স সাইন থিটা, ঠিক আছে। তখন কাজ সমান হয়ে যাবে তোমার হচ্ছে এফ ইকাল টু ডাব্লিউ ইকাল টু, তখন কাজ হয়ে যাবে তোমার হচ্ছে ডাব্লিউ ইকাল টু, হ্যাঁ, ডাব্লিউ ইকাল টু এফ এস, এস মানে কত হচ্ছে এই এক্সটাকে আমরা এই বরাবর নিব। যখনই এখানে আনত কল দেওয়া থাকবে তখন আমরা এই বরাবর মানে লম্ব বরাবর ট্রান্সফর্ম করে নিবা, ঠিক আছে। তাহলে তোমার কি হয়ে যাবে, এক্স সাইন থিটা। তো এখানে দেখো তো এই যে উঁচু উপরের দিকে উঠতে গেলে কি হবে, এখানে অভিকর্ষ বল কাজ করে, তার মানে কি এফ এর মান কি হবে, এম জি, তাহলে এম জি এক্স সাইন থিটা। তো এইভাবে কিন্তু মানগুলো আসবে। আবার তোমাকে যখন এইভাবে মই দেওয়া আছে, বলবে যে এই যে উলম্বের সাথে কোণ তৈরি করলো থিটা, তাহলে এখানে কি এই বরাবর কোণ না, আমরা কি করবো, এই এক্সটাকে এই উলম্ব বরাবর উপাংশে ভাগ করে নেব। তাহলে এখানকার সাথে কোণ আছে, যার সাথে কোণটার সাথে কি হবে, সাইন কজ হবে, তার মানে এখানে কি হবে বলতো, এক্স কস থিটা। তখন আমাদের কাজ হবে কি, তখন হবে কাজ ইকুয়াল টু এমজি, মানে বলের মানটা হবে এমজি, যেহেতু অভিকর্ষ বলের দরুন কাজ, উপরে ওঠা মানেই অভিকর্ষ বলের দরুন কাজ, ঠিক আছে। আর সরণটা কি হচ্ছে এক্স কস থিটা। অবশ্যই জি দিয়ে দিকে, জি দেখো খারাপ ভাবে যাচ্ছে না, তো খারাপ হবে, খারাপ দিকেই তোমাকে সরণ নিতে হবে, বল যেদিকে আছে সরণ তোমাকে ঠিক ওই দিকে নিতে হবে, বা সরণ যদি ওইদিকে না থাকে তাহলে সরণের উপাংশ ওই দিকে নিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, এক্স কস থিটা। তো এইভাবে কিন্তু আমরা কাজগুলা বের করব, বুঝতে পারছো, এইভাবে কাজগুলা বের করবা। তো এই টাইপের প্রশ্নগুলো তোমাকে অবশ্যই এখান থেকে দিতে হবে। তারপরে তোমাকে বস্তুর গতি শক্তি ভরবেগের যে সম্পর্ক, বস্তুর গতি শক্তি ভরবেগের সম্পর্ক, ঠিক আছে। তো বস্তুর গতি শক্তি ভরবেগের সম্পর্ক থেকে আমরা কি জানি, যে বস্তুর গতি শক্তি যদি আমরা এখান থেকে বের করি, দেখো গতি শক্তি, তো গতি শক্তির সূত্র কি, গতি শক্তি আমরা এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, বুঝছো, গতি শক্তি ই কে, এটা সমান কত, হাফ এম ভি স্কোয়ার, তার মানে এমটা দেখো ফিক্সড, হাফটাও ফিক্সড কনস্ট্যান্ট, তার মানে আমরা ই সমানুপাতিক ভি স্কোয়ার লিখতে পারি, তাই না, ই সমানুপাতিক ভি স্কোয়ার লিখতে পারি। তাহলে এই সম্পর্ক দিয়ে কিন্তু তোমার প্রশ্ন আসে, বলবে যে গতি শক্তি আমি দ্বিগুণ করলাম, তাহলে ভি এর মান কত হবে। দেখো গতি শক্তি ই যদি এন গুণ করো, ই যদি এন গুণ হয় তাহলে ভি হবে এন স্কোয়ার, ঠিক আছে। আবার ভি যদি এন গুণ হয় তবে ই হবে রুট ওভার এন, না এখানে একটু ভুল হয়েছে মনে হয়, হ্যাঁ, ভি এর মান বের করতে বলে তোমাকে রুট ওভার ই বের করতে হবে, আর ই এর মান বের করতে হলে ভি এর পুরো স্কোয়ার, ঠিক আছে, ই এর মান বের করতে হলে ভি এর পুরো স্কোয়ার। তাহলে তোমাকে এখানে একটু জিনিস একটু ভুল হয়েছে, আমাদের এখানে উল্টা হবে, বুঝছো, এখানে বিষয়টা একটু উল্টাবে। তাহলে ভি যদি তুমি এন গুণ করো তাহলে ই এর মান কত হবে, দেখো ভি এর পুরো স্কোয়ার, তার মানে কি এখানে হবে এন স্কোয়ার, আর ই যদি এন গুণ হয় তাহলে ভি এর মান হবে হচ্ছে রুট ওভার এন, ঠিক আছে, রুট ওভার এন ই, আর এখানে হবে ভি স্কোয়ার এন স্কোয়ার ইন্টু ভি। তো এই শর্তগুলো যা লাগবে। তারপর আমার এখান থেকে আসে তোমার হচ্ছে গতি শক্তি ই, এটা সমান আমরা লিখতে পারি পি স্কোয়ার ডিভাইড বাই 2m। এটা যখন ভরবেগ দেওয়া থাকবে তখন আমরা গতি শক্তি বের করবো, ই ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2m। তখন দেখো আমরা ই সমানুপাতিক লিখতে পারি, ই সমানুপাতিক কিন্তু পি স্কোয়ার। তো এই শর্ত থেকে তুমি পাবা E1 ডিভাইড বাই E2 এটা সমান কত, P1 স্কোয়ার ডিভাইড বাই P2 স্কোয়ার। তো এই সম্পর্ক দিয়ে কিন্তু তোমার যে মান দরকার সেটা কিন্তু তুমি আলটিমেটলি পেয়ে যাবা, বুঝতে পারছো। তো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলো অবশ্যই জানবা। তো আমাদের এখানে টোটাল 3টা অধ্যায়ের আমরা টোটাল বেসিকগুলো দিয়ে দিলাম, বেসিক সহ কনসেপ্ট সহ তোমাদের দেখাই দিলাম, পাশাপাশি সাজেশনগুলো দিলাম, এইগুলো তোমরা অবশ্যই দেখবা। এছাড়া বাকি চ্যাপ্টারগুলোর সাজেশন আমরা কিন্তু আমাদের পেইড বেসে দিয়ে দিব। তো পেইড বেসগুলোই যদি এনরোল করতে চাও, দেখো আমাদের 2টা পেইড বেস চালু আছে। তো এখানে ঈদ অফারও কিন্তু দেওয়া আছে, দেখো এমসিকিউ বুস্টার কোর্স, এটা ম্যাথ এবং ফিজিক্স। সেখানে আমরা অধ্যায় ভিত্তিক কি রাখতেছি, অধ্যায় ভিত্তিক উদ্ভাসের ভার্সিটি
করা প্রশ্ন ব্যাংক, যেটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। যদি এটা সলভ করতে পারো তাহলে কিন্তু অনেকাংশে আগায় থাকবা, যারা সেকেন্ড টাইম দেবে তারাও কিন্তু আগায় থাকবা। তারপরে অধ্যায়ভিত্তিক কৃষিগুচ্ছ প্রশ্ন ব্যাংক সলভ, যেটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সলভ ক্লাস থাকবে, অধ্যায়ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে এখানে, সাজেশন এবং গাইডলাইন। তো যেহেতু 40 দিন আমাদের হাতে সময় আছে, তো আমরা কিন্তু এখানে 20 জুনের মধ্যে আমাদের কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস শেষ হয়ে যাবে। অ্যান্ড দেন আমরা বাকি যে 20 জুলাই, এই 20 জুলাই পর্যন্ত আমরা কি রিভিশন দিব বা অধ্যায়ভিত্তিক ভার্সিটি করার প্রশ্ন ব্যাংক। তো দুইটা ফেজে আমাদের কিন্তু টোটাল রিভিশন কমপ্লিট হয়ে যাবে। দুইবার আমরা রিভিশন দেবো এই কোর্সে, বুঝছো? ম্যাথ ফিজিক্স দুইবার আমাদের কমপ্লিট হয়ে যাবে। এবার আমাদের এক্সাম ব্যাচটা আছে, এক্সাম ব্যাচে তোমরা কিন্তু দেখো 50+ এক্সাম পাচ্ছ। অধ্যায়ভিত্তিক এক্সাম পাবা 30টা, পেপার ফাইনাল পাবা হচ্ছে 9টা, সাবজেক্ট ফাইনাল পাবা হচ্ছে 5টা, ফাইনাল মডেল টেস্ট পাবা হচ্ছে 8টা। তো এভাবে টোটাল 50টা প্রশ্ন তোমরা পাবা, এক্সাম পাবা। মাত্র ঈদ অফারে 250 টাকায় ভর্তি হতে পারবা। এছাড়া তোমরা হচ্ছে আমাদের যে হচ্ছে ম্যাথ ফিজিক্স বুস্টার, এখানে 450 টাকায় কিন্তু ভর্তি হতে পারো ঈদ অফারে। তো দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম নাম্বারে যোগাযোগ করো। এই যে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম নাম্বার দেওয়া আছে, এটাতে যোগাযোগ করলেই আমরা তোমাদের প্রসিডিউরটা জানাই দেবো, ঠিক আছে? তো ফি কিন্তু এটাই হবে, এর থেকে কিন্তু কম হবে না। আর যদি দুইটা মিলে এনরোল করো, এই দুইটা যদি কেউ এনরোল করো একসাথে, তাহলে তোমরা কিন্তু 550 টাকাতে এনরোল করতে পারো দুইটা কোর্স একসাথে, ঠিক আছে? তো অবশ্যই দ্রুত এনরোল করে ফেলো এবং সবাই অবশ্যই রিঅ্যাক্ট কমেন্ট করো। যদি ফ্রি পেতে চাও সাজেশনগুলো, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে দেখো যে কোন চ্যাপ্টারটা তোমরা পরবর্তীতে চাও। আর যদি টোটাল সাজেশনগুলো পেতে চাও, তাহলে আমাদের এই যে পেইড ব্যাচগুলোতে যুক্ত হয়ে যাও। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।